আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদের একে অপরকে প্রয়োজন। বাংলাদেশ পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান ঢাকায়। $5 বিলিয়ন লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানের রুল। বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা। হাসিনাকে দিয়ে ভারত দেশে প্রক্সি শাসন প্রতিষ্ঠা করেছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমাদের একে অপরকে প্রয়োজন। বাংলাদেশ পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান ঢাকায়। আজ বাংলাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 71 সালের এই দিনে ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে আজকের এই দিনটি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। ঢাকায় 31 বার তোপধ্বনির মাধ্যমে যার সূচনা হয়েছে। শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিকে এবার ভারত বিদ্বেষের সুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শাহিদুজ্জামানের কথায়। যুগান্তর সূত্রের খবর। জিও নিউজকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রের খবর, হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শাহিদুজ্জামান। গতকাল ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিএন বলেন, শেখ হাসিনার পতনের পরই মূলত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর দুদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটেছে। বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে, কিন্তু আমরা সবসময় বুঝেছি যে আমাদের একে অপরকে প্রয়োজন। $5 বিলিয়ন লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানের রুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিককে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আফসারের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহেদুল আজমল তমাল। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তথ্যের বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয়। হাসিনাকে দিয়ে ভারত দেশে প্রক্সি শাসন প্রতিষ্ঠা করেছিল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশে একটি প্রক্সি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, 1971 সালে স্বাধীনতা অর্জনের 1 বছরের মধ্যেই দেশের সার্বভৌমত্বকে ভারত হাইজ্যাক করেছিল। তারপর পর্যায়ক্রমে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাধ্যমে তারা এদেশে একটি প্রক্সি শাসন কায়েম করেছিল। তবে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বাংলাদেশ শাসন নামক ভারতের সেই আকাঙ্ক্ষিত স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। সোমবার 16 ডিসেম্বর সকালে রাজধানীর শাহবাগে সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিকবাতুল্লাহ বলেন, শেখ হাসিনা নামে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি ছিলেন মূলত ভারতের প্রক্সি প্রধানমন্ত্রী। তবে হাসিনা রূপী ভারতীয় শাসন বাংলাদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে প্রবাহিত করেছে।
24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। তরুণদের মাধ্যমে একটা বড় স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই তরুণ সমাজ এখনো ঘরে ফিরে যায়নি। যে কোনো পরাশক্তি হুমকি ধামকি আমাদের তরুণ প্রজন্ম পরোয়া করে না। তিনি বলেন, সর্বপ্রথম ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির এনে দেওয়া স্বাধীনতা হরণ করা হয়েছিল ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে। এরপর আমরা দীর্ঘ 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে শত সহস্র জীবনের বিনিময়ে 1947 সালে আরেকটি স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু এরপর দেখছি আবারও এ দেশের ছাত্র জনতা জুলুমের শিকার হয়েছে। এরপর 1971 সালে রক্ত দিয়ে আমাদেরকে আবারও স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তখন আমরা ভেবেছিলাম একটি নতুন দেশ পেয়েছি, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমরা দেখেছিলাম মুজিববাদের নামে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ কায়েম করা হয় এবং বাংলাদেশ থেকে আমাদের সকল ধরনের মানবাধিকার হরণ করা হয়। সিকবাতুল্লাহ বলেন, 1990 সালে আবারও আমাদের উপর ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়। তখন আবারও আমাদের ঘাড়ে স্বৈরাচার চেপে বসে। সর্বশেষে স্বৈরাচার হাসিনার সময়ও আমাদের উপর ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। সেই শাসনামলে আমাদেরকে আজাদী লড়াই করতে গিয়ে বারবার রক্ত দিতে হয়। তারুণ্য বাংলাদেশে একটি শোষণের রাজনীতি কায়েম করেছিল, যা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের জনতা সেই শোষণের রাজনীতি ভেঙে দিয়েছে। শিবিরের কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 1971 সালে সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার ও বৈষম্যহীন একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকল আপামর জনতা আমাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার 1 বছর যেতে না যেতেই এদেশের সার্বভৌমত্বকে হাইজ্যাক করেছিল ভারত। সে সময় তারা তাদের মদতপুষ্ট একজন ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। নুরুল ইসলাম বলেন, 1972 সালে যখন ভারত এদেশে আগ্রাসন চালানো শুরু করলো, তখন কমিউনিস্টরা সর্বহারা পার্টি গঠন করে এদেশের থানা লুটপাট, লুণ্ঠন, সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ ও গুপ্ত বাহিনী গঠন করে আরেকটা অপশক্তি পরিবেশ তৈরি করেছিল। তখন ওই দেশের মানুষ বুঝে নিয়েছিল এ দেশ প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো পায়নি। তখন মানুষ আরেকটা নতুন স্বাধীনতার জন্য আশায় বুক বেঁধেছিল। তারপর 1972 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে সেই বাকশাল ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। বদলে যাচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা। মুক্তিযুদ্ধের 53 বছর পর বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় আরেকবার পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসা সেবা প্রদানকারী, শিল্প সমাজ সহ যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের যুদ্ধ সহায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়সেও পরিবর্তন আসতে পারে। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স হতে হবে 13 বছর। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজমের হাতে জমুকার আইনের কিছু দলীয় ন্যারেটিভ আছে। এটা নৈবত্তিক একটা অবস্থান থেকে হওয়া উচিত বলে মনে করেন তিনি। স্বাধীনতার পর 1972 সালে প্রথম মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়। সেই সংজ্ঞায় মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারাই মুক্তিযোদ্ধা বলা হয়েছে। পরে 2016 সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক গেজেট মাধ্যমে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়। ওই সংজ্ঞায় রণাঙ্গনের যোদ্ধাদের পাশাপাশি বিশ্ব জনমত গঠন সক্রিয় ভূমিকা পালনকারী বাংলাদেশি নাগরিক, মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী, দূত, নির্যাতিতা, বীরাঙ্গনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলা কৌশলী, দেশ ও দেশের বাইরের মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক, আহত মুক্তিযোদ্ধাদের মেডিকেল সেবা দেওয়া মেডিকেল টিমের ডাক্তার, নার্স ও সহকারী, এমনকি স্বাধীনতা বাংলা ফুটবল দলের খেলোয়াড় মুক্তিযোদ্ধা বলা হয়েছে। তবে নতুন খসড়ায় তাদেরকে যুদ্ধ সহায়ক নাম দিয়ে শ্রেণীভুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও তালিকা চূড়ান্ত না করতে পারায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা।